2019 সালের জুন মাস সন্দেশখালীতে তিনজন বিজেপি কর্মী খুনের ঘটনা, যে ঘটনায় শাহজাহান ঘনিষ্ঠ 10 জনকে এবার গ্রেফতার করল সিবিআই। ন্যাজাটের ঘটনা, সন্দেশখালীতে 3 বিজেপি কর্মী খুন হন জুন মাসে 2019 সালে, আর সেই ঘটনায় এবার 10 জনকে গ্রেফতার করল সিবিআই। শেখ শাহজাহান ঘনিষ্ঠ কাদের মোল্লা সহ এই 10 জনকে গ্রেফতার করল কেন্দ্র তদন্তকারী সংস্থা। 8ই জুন 2019 সাল সন্দেশখালীতে 3 জন বিজেপি কর্মী খুন হয়ে যান। পতাকা খোলাকে কেন্দ্র করে ন্যাজাটে সংঘর্ষ বাধে, হামলা হয়। ভোট পরবর্তী সন্ত্রাসে 3 জন বিজেপি কর্মীকে খুনের অভিযোগ ওঠে, আর সেই ঘটনায় এবার 10 জনকে গ্রেফতার করল সিবিআই, যারা শেখ শাহজাহান ঘনিষ্ঠ কাদের মোল্লা সহ মোট 10 জন। অন্তর্গত ভাঙিপাড়ায় আজ থেকে বছর 2-3 আগে একটা জঘন্য খুনের একটা ঘটনা ঘটে। তাতে বেশ কয়েকজনের ডেড বডি পাওয়া যায় এবং একজন নিখোঁজ থাকে। সেই মকদ্দমায় সিবিআই আজকে 26 তারিখে কাদের মোল্লা সহ 10 জনকে অ্যারেস্ট করে। তাদের নাম হচ্ছে আব্দুল কাদের মোল্লা, তপন মণ্ডল, রবিন মণ্ডল, আজিজুর রহমান মোল্লা, মাজেদ শেখ, সুশীল খরবিন, কুতুবুদ্দিন শেখ, বিমান সর্দার, মতিন শেখ। এদেরকে আগামীকাল বারাসাত আদালতে এদেরকে তোলা হবে। শেখ শাহজাহান ঘনিষ্ঠ কাদের মোল্লা সহ মোট 10 জনকে সিবিআই গ্রেফতার করেছে, যাদের আজকে বারাসাত আদালতে তোলা হবে। 2019 সালের ঘটনা, ভোট পরবর্তী হিংসা এবং সেখানে ন্যাজাটে পতাকা লাগানোকে কেন্দ্র করে গন্ডগোল বাধে, সংঘর্ষ হয়, হামলার ঘটনা ঘটে, যেখানে ভোট পরবর্তী সন্ত্রাসে 3 জন বিজেপি কর্মীকে খুনের অভিযোগ ওঠে। সুকান্ত প্রদীপ মণ্ডলকে খুন করা হয়। এখনও দেবদাস মণ্ডল ঘরছাড়া নিখোঁজ, আর এই মামলাতেই এবার শেখ শাহজাহান ঘনিষ্ঠ 10 জনকে সিবিআই গ্রেফতার করলো। আজ এদের বারাসাত কোর্টে তোলা হবে। অন্যদিকে দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লাকে অপহরণ খুনের ঘটনায় মূল অভিযুক্ত রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মন। পথচারীকে ধাক্কা মারার ঘটনায় তাকে গ্রেফতার করা হলেও তিনি জামিনে ছাড়া পেয়ে যান, কিন্তু খুনের মামলায় তাকে গ্রেফতার করা হলো না কেন? আগের সরকারের আমলে চার্জশিটে নাম না থাকাতেই কি তাকে গ্রেফতার করা গেল না, নাকি নাম না থাকা সত্ত্বেও তাকে খুনের মামলায় গ্রেফতার করা যেত? উঠে আসছে বিভিন্ন মত। বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে পথচারীকে ধাক্কা, কিন্তু শেষমেশ পালানোর চেষ্টা করেও লাভ হয়নি। প্রত্যক্ষদর্শীর তৎপরতায় শেষমেশ গ্রেফতার। সোমবার রাতের এই ঘটনায় জলপাইগুড়ি রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মন গ্রেফতার হতেই মুখ খুলেছেন আগে যে খুনের ঘটনা তিনি অভিযুক্ত সেই নিহত স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লার স্ত্রী। আমার স্বামীকে যে কলবল করে মেরেছে, ওর সেমিতি শাস্তি হোক। সরকারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। নতুন সরকার বিজেপি আসিবা পরে এই কাজটা হয়েছে, তেমন করি আমি বহুত খুশি হচ্ছি। যদিও খুনের ঘটনায় নয়, সোমবার রাতে বেপরোয়া গাড়ি চালিয়ে ধাক্কা মারার ঘটনাতেই রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মনকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু এই গ্রেফতারির পরেই সামনে চলে এসেছে তার বিরুদ্ধে থাকা পুরনো অভিযোগ। 2025 সালের 30শে অক্টোবর দত্তাবাদে উদ্ধার হয় স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ। পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা ওই ব্যক্তি দত্তাবাদে ভাড়া বাড়িতে সোনার দোকান চালাতেন। পরিবারের তরফে অপহরণ করে খুনের অভিযোগ তোলা হয়। সেই অভিযোগে নাম জড়ায় জলপাইগুড়ি রাজগঞ্জের তৎকালীন বিডিও প্রশান্ত বর্মনের। তদন্তে নেমে তৎকালীন বিডিওর ঘনিষ্ঠ বলে পরিচিত একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়, যার পর বারাসত আদালতে আগাম জামিনের আবেদন করেন তৎকালীন বিডিও প্রশান্ত বর্মন। 26শে নভেম্বর সেই আবেদন মঞ্জুর করে আদালত। এরপর মামলা গড়ায় হাইকোর্ট, এমনকি সুপ্রিম কোর্ট পর্যন্ত। কিন্তু সর্বোচ্চ আদালতের নির্দেশের পরেও আত্মসমর্পণ করেননি রাজগঞ্জের অপসারিত বিডিও। অন্যদিকে এই মামলায় পুলিশের দেওয়া চার্জশিটে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে উল্লেখ করা হয়েছে পলাতক হিসেবে। সেই পলাতক এবং অপসারিত বিডিওকেই সোমবার রাতে রাস্তায় গাড়ি দিয়ে ধাক্কা মারার ঘটনায় গ্রেফতার করে ইকো পার্ক থানার পুলিশ। সব প্রশাসন কাছে আমি আবেদন করব তাকে কঠোর শাস্তি দিতে। এরকম ভুল আও যেতে বিডিও হয়েকি এরকম ভুল করেছে, এরকম আও কোনোদিন কাহারি সাথে এমনি যেন অন্যায় ন করুন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বলবো যে আমার স্বামীকে যেন কলবল করি ও বিডিও মেরেছে, বিডিওকে যেন সারা জীবন ছাড়তে না। ইনি জলপাইগুড়ি রাজগঞ্জ বিধানসভার বাসিন্দা দিলীপ দাস। তিনিও অপসারিত বিডিওর গ্রেফতারিতে মুখ খুলেছেন। মস্তান লোক তো, গুন্ডা লোক না, ওটা আমরা তো ভয়ে ওর আতঙ্কে তো আসি। টাকা আপনি পান?
আমি যেটা কেস করেছিলাম 29 লক্ষের উপরে আছে আর কি। বিগত দিনের সরকারকে দেখেছি মাথায় হাত দিয়ে রেখে দিয়েছিল, জামাই আদরে রেখে দিয়েছিল তাকে, তার জন্য নীলবাতি জ্বালানোর গাড়ি ছিল, এই সমস্ত ব্যাপার করে তাকে ঘুরিয়ে বেড়াতো, এখান থেকে পুরো কালেকশন করতো, পাঠিয়ে দিত ওখানে। এটাই তো ছিল ভিডিও। কি করে ভিডিও হয়েছে আপনারাও জানেন, আমরাও জানি। যখন হয়েছে পূর্ণ তদন্ত হবে এবং উপযুক্ত ব্যবস্থাও নেওয়া হবে, আমার এইটুকুই মনে হয়। যদিও বেপরোয়া গাড়ি চালিয়ে পথচারীকে ধাক্কা মারার ঘটনায় অপসারিত বিডিও প্রশান্ত বর্মনকে গ্রেফতার করেছিল পুলিশ। এদিন বারাসত আদালতে তাকে তোলা হলে জামিন দেন বিচারক। এখানেই আইনজ্ঞ মহলের একাংশের বক্তব্য, পুলিশের সামনে সুবর্ণ সুযোগ এসেছিল প্রশান্ত বর্মনকে স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় গ্রেফতার করার। কারণ খুনের মামলায় চলতি বছরে 31শে জানুয়ারিতে দায়ের করা চার্জশিটে বলা হয়েছিল গ্রেফতারি পরোয়ানা জারি করে তল্লাশি চালানো হলেও তাকে পাওয়া যায়নি। এরপর চার্জশিটে বলা হয় পরে কোনো সূত্র বা প্রমাণ পাওয়া গেলে মামলা নতুন করে খোলা হবে এবং সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হবে। ফলে এখানেই প্রশ্ন উঠছে, এবার হাতে পেয়েও কেন ছেড়ে দেওয়া হলো অভিযুক্ত প্রশান্ত বর্মনকে? অন্যদিকে আরেকটি মহলের আবার বক্তব্য, তৃণমূল সরকারের আমলে দায়ের চার্জশিটে প্রশান্ত বর্মনের নামই রাখা হয়নি। 5 জনের নাম চার্জশিটে থাকলেও তার নামই ছিল না। ফলে প্রশ্ন উঠছে, চার্জশিটে নাম না থাকলে কি করে খুনের মামলায় প্রশান্ত বর্মনকে গ্রেফতার করা যেত? তাই আগের সরকারের আমলে পুলিশের ওই পদক্ষেপ ঘিরেই এখন প্রশ্ন উঠছে। রঞ্জিত সাউ, মৈত্রকুট চক্রবর্তী, সৌমিত্র রায়, এবিপি আনন্দ। রাজ্যে রাজনৈতিক পালাবদল হয়ে গিয়েছে আর পরিবর্তনের ছাপ কিন্তু পড়েছে প্রশাসনিক বৈঠকেও। নজিরবিহীন ঘটনা দেখা গেল গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা প্রশাসনিক বৈঠকে, যেখানে আর ব্রাত্য রইলেন না বিরোধী দলের জনপ্রতিনিধিরা। তৃণমূল কংগ্রেসের বিধায়ক, সাংসদ তাঁদের দেখা গেল। বৈঠকে যোগ দিলেন বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। উপস্থিত ছিলেন 6 জন তৃণমূল বিধায়ক। রাজ্যে ক্ষমতার পালাবদলে বদলে গেল প্রশাসনিক বৈঠকের ছবিটাও। যা তৃণমূল আমলে দেখা যায়নি তা দেখা গেল বিজেপির আমলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা প্রশাসনিক বৈঠকে কেন বিরোধী দলের জনপ্রতিনিধিদের ডাকা হয় না, এই প্রশ্ন বারবার উঠছে। এটুকু রাজনৈতিক সৌজন্য দেখাতে কোথায় বাধে তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই প্রেক্ষাপটে পরিবর্তনের পশ্চিমবঙ্গে দেখা গেল অভাবনীয় ছবি। মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা প্রশাসনিক বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল তৃণমূলের বিধায়ক, সাংসদদের। বৈঠকে যোগ দিলেন একজন তৃণমূল সাংসদ ও 6 জন তৃণমূল বিধায়ক। আমরা তো ডাক পাইনি 5 বছর। আমি প্রথম দিন থেকেই বলেছিলাম প্রশাসনিক মিটিংয়ে আমরা সব এমএলএদের ডাকবো আর বিশেষ বিশেষ এমপিদের ডাকবো। মঙ্গলবার কল্যাণীতে একসঙ্গে 3টি জেলার প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে ডাকা হয়েছিল নদিয়া, হুগলি ও উত্তর 24 পরগনার 68 জন বিধায়ককে। আমন্ত্রিত ছিলেন তৃণমূলের 15 জন বিধায়ক। তাদের মধ্যে 6 জন বৈঠকে যোগ দিতে আসেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে দেখা যায় বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে। প্রশাসনটা সবার, প্রশাসনিক বৈঠকে চিরকালই আমরা আসি। প্রশাসনটা সবার, প্রশাসনটা কোনো দলীয় কর্মসূচি নয়। কল্যাণীর বৈঠকে বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পাশাপাশি দেগঙ্গা তৃণমূল বিধায়ক আনিসুর রহমান, শরৎনগরের তৃণমূল বিধায়ক বীণা মণ্ডল, হারোয়ার তৃণমূল বিধায়ক আব্দুল মাতিন, বাদুরিয়ার তৃণমূল বিধায়ক বুরহানুল মুকাদ্দিম, মিনাখার তৃণমূল বিধায়ক উষারানী মণ্ডল ও বসিরহাট দক্ষিণের তৃণমূল বিধায়ক সুরজিৎ মিত্র উপস্থিত ছিলেন। আমরা দেখতে পাচ্ছি অনেকদিন বাদে বিরোধীরা তারাও কিন্তু আজকে বৈঠকে আসছেন, মানে দলের বিধায়করা। এটাকে আপনি কিভাবে দেখছেন? না, এটা ভালোই আছে, এটা তো অনারেবল চিফ মিনিস্টার পলিসি ডিসিশন আছে। মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সদর্থকভাবে দেখছি, খুব পজিটিভলি দেখছি। এই যোগদান অত্যন্ত জরুরি, কেননা সংসদীয় গণতন্ত্রে সরকার একটা প্রশাসনিক মিটিং ডেকেছে। আমরা সবাই মানুষের ভোটে নির্বাচিত, মানুষের কাছে দায়বদ্ধ। তো সরকারকে মাইনাস করে কোনো কাজ তো, এবং সরকারও যে এই উদ্যোগ নিয়েছেন, আমার সঙ্গে দিল্লিতে শুভেন্দু অধিকারীর যখন দেখা হয়েছিল, উনি আমাকে বলেছিলেন যে এই মিটিংগুলোতে আসার জন্য। এই ছবি কি এই ইঙ্গিতই দিচ্ছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতি পাল্টাচ্ছে? উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও আবেদ দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.